সত্যি, সংসারে যার জীবনের যাত্রাপথের সূচনাটাই মৃত্যু দিয়ে অভিষিক্ত হলো, তার শেষ পরিণতি যে কোথায় কেমন করে কোন চোরাবালিতে গিয়ে পূর্ণচ্ছেদ টানবে, তা যেমন তার সৃষ্টিকর্তাও বলতে পারে না, তেমনি কোনো ইতিহাস লেখকও বলতে পারে না। তবু তো সৃষ্টির কাজ ব্যাহত হয় না সৃষ্টিকর্তার, আর লেখককেও তাই লিখে যেতে হয়। কারণ বিন্দু বিন্দু রক্ত দিয়ে যেমন একজন মানুষ, তেমনি এক একটি মানুষ নিয়েই সমাজ, দেশ, ভূগোল আর ইতিহাস। যাকে সেই ইতিহাস সৃষ্টি করতে হয়, তাকে কখনো মধুর, কখনো আবার নিষ্ঠুর হতে হয়। কারোর মনোরঞ্জন করার দায় তার নেই, আবার কারোর মুখ চাওয়ার দায়িত্ব নিলেও তার চলে না। সে যে নিষ্ঠুর, নিরাসক্ত, নির্বিকার। অন্তত নয়নতারার সেদিন সে কথাটাই মনে হয়েছিল। কার বিরুদ্ধে অভিযোগ করবে সে? কার কাছে সে প্রতিকারের প্রার্থনা করবে? মাকে তো সে 2 দিন আগেও দেখে এসেছিল। 2 দিন আগেও মা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিল। মা বলেছিল, দেখিস মা, আসছে বৃহস্পতিবারেই আবার তোকে নিয়ে আসবো। বেআই মশাইকে উনি বলে দিয়েছেন। নমস্কার, আমরা শুনছি কথার জাদুঘর বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজির। তাহলে আসুন শুনে নিই আজকের পর্বে কি আছে। হ্যাঁ, বৃহস্পতিবারে মার কাছে যাবার প্রতীক্ষাতেই সে বসেছিল। ভেবেছিল এটা, এই শ্বশুর বাড়িটা তার সাময়িক আশ্রয়। কৃষ্ণনগরের বাড়িটাই হলো তার শাশ্বত। সেখানেই সে আবার ফিরে যাবে। আবার তার বাবা মাকে ঘিরে তার জীবনের পরিক্রমা আগের মতোই সুচারুভাবে চলতে শুরু করবে। কিন্তু হঠাৎই অদৃশ্য দেবতার কোনো অমোঘ নির্দেশে তার সব কিছু এমন হঠাৎ বানচাল হয়ে গেল। নয়নতারা মনে মনে ভাবতে চাইল, হয়তো সে যা শুনেছে তা ভুল। ভাবতে ভালো লাগলো যে আসলে তার মা আছে। হে ভগবান, তার ভাবনাটাই যেন সত্যি হয়, যেন সেই কেষ্টনগরে গিয়ে মাকে দেখতে পায়। তাহলে মাকে গিয়ে সে বলবে, মা, আমি আর নবাবগঞ্জে যাব না, আমি এবার এই কেষ্টনগরেই তোমার কাছে থাকব। মা হয়তো তাকে বলবে, না মা, ও কথা বলতে নেই, এখন তোমার বিয়ে হয়ে গেছে, এখন থেকে স্বামীর ঘরই তোমার ঘর, স্বামী তোমার আপন, স্বামী তোমার সব। আশ্চর্য, কে জানতো এই স্বামী তার কাছে একদিন সবচেয়ে পর হয়ে যাবে, সবচেয়ে দূরের হয়ে যাবে। একদিন যার হাতে নয়নতারাকে তুলে দিয়ে তার মা সবচেয়ে নিশ্চিত বোধ করেছিলেন, সেই সদানন্দই তাকে এমন করে দূরে ঠেলে দেবে। এই কথা কি তারাও কোনোদিন কল্পনা করতে পেরেছিল? কালীকান্ত ভট্টাচার্য মশাই জীবন আরম্ভ করেছিলেন বড় মহৎ আদর্শ নিয়ে। তার আদর্শ ছিল ছেলে মানুষ করবার। আর শুধু একজন ছেলে নয়, হাজার হাজার ছেলে। আর শুধু ছেলেই নয়, ভেবেছিলেন ছেলে মেয়ে সবাইকেই তিনি মানুষ করে যাবেন নিজের আদর্শের মতো করে। তিনি বলতেন, জীবনে পাওয়াটাই বড় কথা নয় নিখিলেশ। পেয়ে যেমন অনেকের হারিয়ে যায়, তেমনি হারিয়েও আবার অনেকে অনেক কিছু পেয়ে যায়। তথাগত বুদ্ধদেব রাজার ঐশ্বর্য হারিয়ে সম্রাটের ঐশ্বর্য পেয়েছিলেন। তাকেই বলে সত্যিকারের পাওয়া। কিন্তু আমরা সবাই পেয়ে হারাই নিখিলেশ। আমরাই হলুম আসল লক্ষ্মী ছাড়া। আমরা যা পাই তা ধরে রাখতে পারি না, আবার যা পাই না তার জন্যও আমাদের আক্ষেপ নেই। এই আমার জীবনটাই দেখো না, বলেই নিজের দিকে আঙুল দেখিয়ে বললেন, আমি কিছুই হারাতে পারলুম না বলে জীবনে কিছুই পেলুম না। শুধু নিখিলেশই নয়, মাস্টারমশাইয়ের কথাগুলো আরও অনেক ছাত্র শুনত। ছুটির দিন সবাই ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে আসত। কথা বলতে বলতে যদি অনেক বেলা হয়ে যেত, তার নয়নতারা হঠাৎ ঘরে এসে বলতো, বাবা, তুমি আজকে চান করবে না? খাবে না?
ভট্টাচার্য মশাইয়ের এতক্ষণে যেন হুঁশ হতো। বলতেন, হেই দেখো, আমাদের বেশ কথা হচ্ছিল, বেশ বিদ্যার জগতে বিচরণ করছিলুম, হঠাৎই অবিদ্যা এসে সব ভেস্তে দিল। নয়নতারা অভিমান করে বলতো, বারে, আমি বুঝি তোমার অবিদ্যা? ভট্টাচার্য মশাই নিজের ভুল বুঝে নয়নতারাকে জড়িয়ে ধরে আদর করতেন। এই দেখো, আমার মেয়ে অমনি আবার রাগ করে বসল। মেয়েকে আদর করতে করতে বলতেন, তুমি কেন অবিদ্যা হতে যাবে মা? তুমি হলে আমার সরস্বতী, মা সরস্বতী আমার তুমি। আমি বলছিলাম কল্পনা আর বাস্তবের কথা। আমরা সবাই বেশ বড় বড় বিষয় নিয়ে আলোচনা করছিলাম, হঠাৎই তুমি আমাদের বাস্তব জগতে ফিরিয়ে নিয়ে এলে। নয়নতারা বলতো, বারে, আমি কি করব? মা যে তোমাকে ডাকতে বললে। ভট্টাচার্য মশাই বলতেন, না না, তোমার মা ঠিকই করেছে মা। বাস্তবকে বাদ দিয়ে তো আর কল্পনা হয় না। কল্পনা শেকড় থাকে বাস্তবের মাটিতেই। তা না থাকলে সে কল্পনারও কোনো দাম নেই মা। সেই কল্পনা তখন হলো ফানুস। ফানুস ফেটে গেলে সে ফানুসের আর কোনো দাম থাকে না। নয়নতারা কিন্তু বাবা সেসব কথায় কান দিত না। সেই বাবা ছাত্রদের দিকে চেয়ে বলতো, তোমরা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? তোমরা বাড়ি যাবে না? তোমাদের বাড়ি ঘরদোর নেই? ছাত্রদের মধ্যে নিখিলেশ ছিল একটু স্পষ্ট বক্তা। নিখিলেশ বলতো, তা আজকে তুমিই আমাদের একটু খেতে দাও না, আমরা এখানে দুটো খাই। নয়নতারা বলতো, ইস, খাবে? তাহলে রান্না করবে কে? মার যে শরীরটা খারাপ, মার বুঝি রাঁধতে কষ্ট হয় না? নিখিলেশ বলতো, কেন, তুমি রাঁধবে? তুমি আমাদের জন্য একটু কষ্ট করতে পারবে না? তা নয়নতারাও কম যেত না। সে বলতো, তোমাদের জন্য আমি কেন কষ্ট করতে যাব বলো তো? তোমরা আমার কে হও? ভট্টাচার্য মশাই বলতেন, ছি মা, ও কথা বলতে নেই। পৃথিবীতে কেউ কারোর পর নয় জানো। পৃথিবীর সব মানুষকে আপন করে নিতে হয়। যে তা পারে সেই হলো সত্যিকারের মানুষ। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকেই নিজের লোক মনে করবে মা। নয়নতারা বলতো, বারে, তুমি তো আমার বাবা, ওরা আমার কে হয়? ভট্টাচার্য মশাই একটু ভেবে নিয়ে বলতেন, ওরা ওরা তোমার ভাইয়ের মতো। তা আমি কি শুধু তোমার একলারই বাবা? আমি তো সকলের। আমি যেমন তোমার কথা ভাবি, তেমনি ওদের কথাও আমাকে ভাবতে হয়। আমি যে ওদেরও মঙ্গল চাই। বাড়ির ভেতরে মা বলতো, আমার কথা বলে কে ভাবে তার ঠিক নেই, আর আমি যাচ্ছি পরের কথা ভাবতে। পরের কথা ভাবতে আমার বইয়েই গেছে। নয়নতারাকে নিজের পাশে শুইয়ে মা বলতো, ওনার কথা তুই ছেড়ে দে তো মা। এসব বড় বড় কথা শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে, কিন্তু ওতে তো আমাদের পেট ভরবে না মা। যখন বাবা ছাত্রদের নিয়ে লেখাপড়ার চর্চা করত, মা নিজের সংসার সামলাতে হিমশিম খেয়ে যেত। আর সেই সময়ে সবসময় সঙ্গী থাকতো নয়নতারা। নয়নতারা মার কাছে কাছেই ঘুরতো সারাদিন। মা বলতো, ও মা নয়ন, এই চাল কটা একটু বেছে দে তো। মার কথায় একটা কুলো নিয়ে নয়নতারা চাল বাছতে বসত। কিন্তু চাল বাছা শেষ হতে না হতেই মা আর একটা কাজের হুকুম করত। বলতো, ওরে নয়ন, কোথায় গেলি? বড়িগুলো একটু রোদ্দুরে দিয়ে দে তো মা। তা যতবার নয়নতারা বই নিয়ে পড়তে বসতো ততবারই মার ফরমাস। একটা না একটা ফরমাস লেগেই থাকতো মার। মার সঙ্গে নয়নতারা লেখাপড়ার যেন আড়ি ছিল। নয়নতারাকে পড়তে বসতে দেখলেই মা যত বাজে কাজ আবিষ্কার করে বসত। শেষকালে নয়নতারাও বিরক্ত হয়ে যেত আর বলতো, আমি পারবো না তোমার কাজ করতে, আমাকে দেখলেই বুঝি তোমার কাজ পায়। মা বলতো, এক হাতে কত কাজ করছি, তা তুই কি দেখতে পাচ্ছিস না? আমি তাহলে খেটে খেটে মরে যাই, তাই তোরা সবাই চাস।
নয়নতারা বলতো, তা একটা ঝি রাখলেই তো পারো। ওই তো কল্যাণীদের বাড়িতে কেমন দিনে রাতের একটা ঝি আছে, সেই তো সব কাজ করে দেয়। মা বলতো, আমি তোর ভালোর জন্যই বলছি রে। এখন যদি এইসব কাজ না করিস তাহলে কোথায় কার বাড়িতে যাবি? সেইখানে গিয়ে যে শাশুড়ির কাছে বকুনি খেতে হবে মা। তখন শাশুড়ি আবার তোকে খোঁটা দেবে আর বলবে, বাপের বাড়িতে মা কিছুই শেখায়নি মেয়েকে, একেবারে ঠুটো জগন্নাথ করে রেখে দিয়েছে। তারপর মা নিজের মনেই বলতো, আমি যা বলি তোর ভালোর জন্যই বলি রে। আমি মরে গেলে তখন বুঝবি, মা তোর ভালোর জন্যই এই কথা বলতো। তা শেষকালে যখন নবাবগঞ্জের সম্বন্ধটা এলো তখন একেবারে দৌড়তে দৌড়তে মা তার ঘরে এসেছিল। বললে, ওরে, তুই এবার জমিদারের বউ হবি জানিস? জমিদারের ছেলের বউ হওয়া যে কি জিনিস তা যদি মা তখন জানতো। তবে শুধু মাই কেন, নয়নতারা কি নিজেই সেই কথা জানতো? বোধহয় ভূভারতে কেউই জানতো না। নইলে কোনো মেয়ের ফুলশয্যার দিনে এমন দুর্ঘটনা ঘটে? কারোর পা লেগে শ্বেত পাথরের গেলাস এমন করে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়? কি জানি, সে যাই হোক। সমস্ত দিন কোথায় ঘুরে ঘুরে সদানন্দ যখন বাড়ি ঢুকলো তখন সব শান্ত সেদিন। এই কাল পর্যন্ত যেই বাড়িতে লোকজন গিজগিজ করেছে, যেই বাড়িতে ঢুকলেই লুচি ভাজার ঘিয়ের গন্ধ ভুরভুর করেছে, তখন আর তা নেই। একদিন আগেও এখানে উৎসবের জাঁকজমক সব কিছুতে ভরাট ছিল। প্রকাশ মামা একাই ছিল 100। তার হাঁক ডাকে বাড়িতে কাক পক্ষী পর্যন্ত বসতে পারছিল না। কিন্তু সেই প্রকাশ মামাও তখন আর নেই। কর্তাবাবু তখন নিজের ঘরের মধ্যে আসর জাকিয়ে কথাবার্তা চালাচ্ছিলেন। বহুদিন আগে একদিন তিনি এই বংশের প্রতিষ্ঠা করেছিলেন। সেদিন মনে নানা সংশয় ছিল তার। সংশয় ছিল নানা কারণে। একে তো সোজা পথে তার যাত্রা শুরু হয়নি, অনেক বাধা এসেছে জীবনে। একদিক থেকে যেমন উন্নতি, অন্য দিক থেকে তেমনি শত্রুতা। আর শুধু বিধাতার শত্রুতাই নয়, মানুষের শত্রু তো কম ছিল না তার জীবনে। তার জমির আয়তন বেড়েছে, কিন্তু সেই আয়তন বাড়াতে গিয়ে কতবার রাজদ্বারে উপস্থিত হতে হয়েছে তাকে। একটার পর একটা মকদ্দমা, সঙ্গে সঙ্গে ছিল অর্থব্যয়ও। 2 হাতে টাকা বিলিয়েছে সকলকে, উকিল, মুহুরি, পেশকার, এমনকি কোর্টের একটা সামান্য পোকামাকড় পর্যন্ত তার টাকায় পেট ভরিয়েছে। তারপর আছে পুলিশ, দারোগা, চৌকিদার, সবাই যেন এক একটা রাঘব বোয়াল। আর তিনিও ছিলেন মুক্তহস্ত। তিনি বলতেন, টাকা নিচ্ছ নাও, কিন্তু দেখো আমার কাজটা যেন উদ্ধার হয় বাপু। তার নিমক হারামি যে কেউ করেনি তা নয়, অনেকেই করেছে, কিন্তু অনেকে আবার তার কাজ উদ্ধারও করে দিয়েছে। লাভ লোকসান ক্ষয়ক্ষতি মিলিয়ে শেষেমেশে যা দাঁড়িয়েছে তাতে মোটা লাভের দিকেই পাল্লাটা ঝুঁকেছে বেশি। আর এই সব অনেক অতীতের কথা। এখন বলতে গেলে সে সব দিক থেকেই সুরাহা হয়েছে তার। এখন আর তার জমিদারি নেই বটে, সরকারি আইনের আওতায় এখন তাকে আর জমিদারি বলা যাবে না। সরকারি সেরেস্তার খাতায় জমিদারের তালিকাটাই পুরোপুরি বাতিল হয়ে গেছে। তা হোক, তাতে তার কোনো 19-20 হয়নি। তিনি আগেও যেমন ছিলেন এখনও তেমনিই আছেন, বরং এখন তার সমৃদ্ধি বলতে গেলে আরও বেড়েছে। তার একমাত্র দাবিদার যে এতদিন বেঁচে ছিল সেও এখন নিঃশেষ হয়ে গেছে। আর বাকি ছিল নাতির বিয়েটা। তা ভেবেছিলেন সেদিক থেকেও হয়তো কিছুটা বাধা আসবে, কিন্তু না, শেষ পর্যন্ত তাও নির্বিঘ্নেই সমাধা হয়ে গেল। কাল সমস্ত অতিথি অভ্যাগতরা তার বাড়িতে এসে নববধূকে আশীর্বাদ করে গিয়েছে। ভেবেছিলেন তার নাতি ফুলশয্যার রাত্রে হয়তো বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যাবে, কিন্তু না, সে শোবার ঘরে ঢুকে রীতিমতো দরজায় খেল দিয়েছে। নতুন বউর সঙ্গে রাত্রি যাপনও করেছে। তাহলে রাত্রে অমন অমঙ্গলের কান্না কে কাঁদছিল?
দিনু ভোরবেলার দিকে এলো। কর্তাবাবু জিজ্ঞেস করলেন, তা হ্যাঁ রে দিনু, রাত্রিরে তুই কোথায় শুয়েছিলি? দিনু বললে, আগে বাইরের বারান্দায়। কর্তাবাবু বললেন, বেশ করেছিস, বারান্দায় শুয়েছিস। তা হ্যাঁ রে, রাত্রিরে কিছু শুনতে পেয়েছিলি? কি শুনবো? ওই কারোর কান্না। দিনু যেন কিছুই বুঝতে পারলে না। বললে, কান্না? কার কান্নার কথা বলছেন কর্তাবাবু? কর্তাবাবু বললেন, তা কার কান্না আমি কি আচ্ছাই জানি? মনে হলো যেন কে কাঁদছে কোথায়। তা আমি তো তোকে দিনু দিনু বলে বার দুই ডাকলুম, কিন্তু তোর তো কোনো সাড়া শব্দই পেলুম না। দিনু অপরাধীর মতো বললে, আগে আমি তো অঘরে ঘুমিয়ে পড়েছিলুম। তা ঘুমিয়েছিস, বেশ করেছিস। সারাদিন খাটুনি গেছে, তা ঘুমোবি না? হাজার হোক শরীর তো বটে। তারপর একটু থেমে জিজ্ঞেস করলেন, তা তুই নিচে গিয়েছিলি? দিনু বললে, আগে হ্যাঁ, নিচের থেকেই তো আসছি। তা নিচে কি দেখে এলি? ওই দেখলুম ঠাকুরেরা উঠেছে, এইবার সব জল খাবারের ব্যবস্থা হবে, উনুনেও আগুন পড়েছে। কর্তাবাবু বললেন, আরে না না, ও কথা বলছি না, বলছি যে ভেতর বাড়িতে কি দেখলি? ভেতর বাড়িতে এখনো সবাই ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? তাই নাকি রে? সবাই ঘুমোচ্ছে? না, ওদিকে কাল তো শুতে অনেক রাত হয়েছিল, তাই এখনো কেউ জাগেনি। তা ছোট মশাইকে ডেকে দেবো আমি? দূর, তো ছোট মশাইকে ডেকে দিয়ে কি হবে? আমি বুড়ো মানুষ, আমার তো আর খাটাখাটুনি বেশি হয়নি, তাই ভালো ঘুমও হয়নি। তা ঘুমোচ্ছে ঘুমোক, এখন তো ঝামেলা ঝঞ্ঝাট সব চুপকে গেছে, তা এখন তো একটু ঘুমোবেই। তারপর একটু হেসে বললেন, তা ওদিকের কি খবর রে? কোন দিকের? বরকনের? আগে খোকাবাবুর কথা বলছেন? খোকাবাবু তো দেখলাম শালাবাবুর সঙ্গে বারবারই উঠোনে কথা বলছেন। কর্তাবাবু যেন বিশ্বাসই করতে চাইলেন না। বললেন, তুই ঠিক দেখেছিস? আগে হ্যাঁ, আমি কেন ভুল দেখতে যাব? কিন্তু এত ভোর ভোর, এত ভোর ভোর উঠতে গেল কেন? নতুন বউ কোথায়? আগে নতুন বৌমার ঘরের দরজা তো ভেজানো রয়েছে দেখলুম। কর্তাবাবু কেমন যেন চিন্তায় পড়ে গেলেন। নতুন বউ, ফুলশয্যার রাত, সেই রাতে বর এত সকালে কেন উঠল? এ দিনে তো একটু দেরি করেই ঘুম থেকে ওঠে সবাই। বললেন, তা তুই একবার ছোট মশাইকে ডেকে আনতো আমার কাছে। দিনু আর দাঁড়ালো না, কিন্তু ততক্ষণে প্রাণকৃষ্ণ সামশয়ও এসে গিয়েছিলেন। আড়তদার মানুষ, নতুন বইয়ের মুখ দেখবেন সোনা দিয়ে। একটু পরে কৈলাস গোমস্তাও এসে গেল, আর তারপরেই এলো চৌধুরী মশাই নিজে। নিচের থেকে খবর এলো বৌমার তৈরি হতে একটু সময় লাগবে। কর্তাবাবু বললেন, তা একটু বসতে হবে শামশাই, বুঝতেই তো পাচ্ছেন কাল অনেক রাত হয়ে গেছিল সব শেষ হতে। কিন্তু এটাই সব নয়। যখন প্রাণকৃষ্ণ শামশাই বউকে আশীর্বাদ করে চলে গেলেন, তখন চৌধুরী মশাইকে ডাকলেন কর্তাবাবু, একেবারে একান্তে। ঘর থেকে তখন সবাইকেই বার করে দেওয়া হয়েছে। কর্তাবাবু গলাটা একটু নামালেন, বললেন, রেলবাজার থেকে দারোগাবাবুর লোক এসেছিল নাকি? চৌধুরী মশাই বললেন, হ্যাঁ, আমি সব শোধ করে দিয়েছি। তা কত দিলে? আগে আপনি যা দিতে বলেছিলেন, পুরোপুরি 500 দিয়েছি। আর বংশীঢালি? চৌধুরী মশাই বললেন,
ওরা একটু দর কষাকষি করছিল এইবার, 150 টাকার কমে ছাড়লে না। 150? কর্তাবাবু যেন চমকে উঠলেন, বললেন, কেন? সেইবার সেগুন বেড়ের বিলের দখলের সময় 15টা লাশ গুম করেছে, 50 টাকা দিয়েছিলুম মাত্র। তাই নিয়েই তো খুশি হয়েছিল, মাটিতে মাথা ঠেকিয়ে সেলাম করেছিল। আর এইবার হঠাৎ একেবারে 2.5 গুণ রেট বাড়িয়ে দিলে কেন? এই কদিনের মধ্যেই টাকা কি এতই সস্তা হয়ে গেল? চৌধুরী মশাই বললেন, না আসলে তা নয়। খুবই কান্নাকাটি করতে লাগলো, এমন করতে লাগলো যেন 150 টাকা না পেলে একেবারে মাঘ ছেলে নিয়ে উপোস করে মরবে। কর্তাবাবুর মুখটা গম্ভীর হয়ে গেল, বললেন, সে উপোস করে মরবে বললে আর তুমিও তাই বিশ্বাস করলে? দেখছি এইরকম করেই তুমি আমার সম্পত্তি রক্ষে করবে। ওরা হলো গিয়ে ছোট লোক, ছোট লোকদের অত প্রশ্রয় দিতে আছে? তা যদি এতই হাতে পায়ে ধরেছিল তো আমার কাছে পাঠিয়ে দিলে না কেন? লোক কজন? আগে 4 জন। 4 জনের লাশের জন্য 150 টাকা? এ কি মগের মুল্লুক পেয়েছে নাকি? টাকা কি গাছের ফল যে পারলুম আর খেলুম? কালীগঞ্জে আমি যখন নায়েব ছিলুম তখন এইসব কাজে মাথা পিছু 5 টাকা করে দিয়েছি, তারাও খুশি হয়ে তাই নিয়ে সেলাম করেছে। এই করেই দেখছি তোমরা সব জিনিসের দর বাড়িয়ে দাও। এমনি করে যদি ওরা রেট বাড়িয়ে যায় তাহলে তো আর শেষকালে জমি জিরে রাখতে কুল পাবে না। তা টাকাটা দেবার আগে একবার আমাকে জিজ্ঞেস করবে তো নাকি? আমাকে জিজ্ঞেস করলে কি তোমার এমন লোকসান হতো? আমি তো এই ঘরেই রয়েছি, তা পা দুটোই না হয়ে গেছে, কিন্তু একেবারে তো আর মরে যায়নি। আমি মরে গেলে তোমরা যা ইচ্ছে তাই করো, আমি সেসব দেখতেও যাব না। বকুনি খেয়ে চৌধুরী মশাই বাবার সামনে মাথা নিচু করে রইলেন। কিন্তু তক্ষুনি খবর এলো নিচে কেষ্টনগর থেকে লোক এসেছে। কর্তাবাবু বললেন, কেষ্টনগর? তা তোমার বেয়াই বাড়ির লোক নাকি? বেয়াই বাড়ির লোক যে কেন আবার 7 সকালে এসে হাজির হয়েছে তা প্রথমে কেউ বুঝতে পারেনি। কিন্তু সকলের বোধের এখতিয়ারের মধ্যেই যে সংসারের সব কিছু ঘটনা ঘটবে এমন নিয়ম সৃষ্টিকর্তা তার বিশ্বসৃষ্টির শ্রেষ্ঠ জীবের সঙ্গে করেননি। তাই বিপিনের মুখে যখন খবরটা প্রথম শুনলেন তখন সকলেই অবাক হয়েছিল। কর্তাবাবু জিজ্ঞেস করলেন, তা শেষকালে কি হয়েছিল? বিপিন বললে, কিছুই হয়নি। বিয়ের দিন খুবই খাটাখাটুনি গিয়েছিল সকলের, তার পরের দিন মেয়ে জামাইকে বিদেয় দেবার পরেই তিনি শুয়ে পড়লেন আর বললেন বুকটা কেমন যেন করছে। আর তারপর ডাক্তারবাবু এলেন, ইঞ্জেকশনও দিলেন, আর ইঞ্জেকশনের পরেই ঘুমিয়ে পড়লেন। কিন্তু সে ঘুম আর ভাঙল না। চৌধুরী মশাই সেখানে আর দাঁড়ালেন না, বললেন, তা আমি একবার পুরুত মশাইকে গিয়ে খবরটা দিই গে। কিন্তু তখন একেবারে এই নিয়ে হইচই পড়ে গেল বাড়িময়। একদিকে নতুন বউ, তারপরে প্রাণকৃষ্ণ সামশায়, তার উপর দারোগা, তার উপর বংশীঢালি, আর সকলের ওপর কেষ্টনগরের দুঃসংবাদ। সে যে কি দুর্যোগ গেছে সমস্তটা দিন তা কল্পনা করতেও যেন ভয় হয় সকলের। তার মধ্যে সদানন্দ যে কোথায় ছিল তা কেউই লক্ষ্য করেনি। সে বাড়িতে খেলে কি না খেলে সেদিকে কারোর কোনো খেয়াল ছিল না। শুধু কর্তাবাবু চৌধুরী মশাইকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, খোকার খবর কি? চৌধুরী মশাই বললেন, সে ভালোই আছে। তার কোনো গণ্ডগোল টণ্ডগোল করেনি তো? না না। তবে যে দিনু বলছিল, শুনলাম নাকি খোকা ভোরবেলাতেই বৌমার ঘর থেকে বেরিয়ে এসেছিল। চৌধুরী মশাই বললেন, হ্যাঁ দিনু ঠিকই বলেছে।
তা ফুলসজ্জের দিন ওই সকাল সকাল ঘর ছেড়ে বেরোলো যে? বৌমার সঙ্গে কোনো ঝগড়া টগড়া করেনি তো? চৌধুরী মশাই বললেন, না না, ঝগড়া কেন করতে যাবে? কর্তাবাবু বললেন, না, যেমন বেয়াড়া ছেলে তোমার, ও সব পারে। সে যাই হোক, ভালোই ভালো যখন মিটেই গেছে তখন আর ভয় নেই। আমারও তো ওই ভয় ছিল কি না। তা নতুন বৌমা কেমন আছে? কেষ্টনগরের খবরটা তাকে দেওয়া হয়েছে? চৌধুরী মশাই বললেন, না না, এখনো দেওয়া হয়নি। খবরটা দেওয়া হবে কিনা তাই ভাবছি। খবরটা দিলে তো আবার কান্নাকাটি করবে। তারপর পুরুত মশাইকে জিজ্ঞেস করে তিনি যেমনটা বলবেন তেমনই করা যাবে। তার সমস্ত ঝঞ্ঝাট যখন শেষ হলো তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। কদিন ধরে যে ধকলটা গেল তা যেন তখন খানিকটা শান্ত হলো। কর্তাবাবু মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন একটা। যাক, তার বংশ রক্ষা পেয়েছে, আর কোনো ভয় নেই। আর মনে মনে ঠিক করলেন তার নাত বউয়ের সন্তান হলে কি দিয়ে তার মুখ দেখবেন। একটা দামি কিছু দিতে হবে। এটাই বোধহয় তার শেষ দেওয়া হবে। নাত বউয়ের সন্তানকে দিলে সেটা তার নিজেকেই দেয়া হবে। হয় একটা গিনির মালা, না হয় একজোড়া হীরের বালা। একজোড়া হীরের বালার কত দাম হবে সেইটা স্যাঁকড়াকে জিজ্ঞেস করতে হবে। বেশ ভালো কোমল হিরে দিয়ে বালা জোড়া গড়াতে হবে। তা যা টাকা লাগে তা তিনিই দেবেন। হঠাৎই নিচে শাঁখ বেজে উঠল। দিনু এলো। কর্তাবাবু তার মুখের দিকে চাইলেন, বললেন, কি রে, ওরা কি রওনা হয়ে গেল? আগে হ্যাঁ কর্তাবাবু। তার সঙ্গে কে গেল? আগে শালাবাবু আর গৌরী পিসি। কথাটা শুনে আরও নিশ্চিন্ত হলেন কর্তাবাবু। তারপরেই কথাটা মনে পড়ে গেল। বললেন, তা একটা কাজ করতে পারিস? ওই রেলবাজারের কাঞ্চন স্যাকরাকে একবার খবর দিতে পারিস? কাঞ্চন স্যাকরা? হ্যাঁ রে, বলবি সময় মতো যেন একবার আমার সঙ্গে এসে দেখা করে। ওদিকে চৌধুরী বাড়ির সদর রাস্তায় তখন দুটো গরুর গাড়ি সামনে পেছনে চলেছে। সামনেরটাতে নতুন বউ নয়নতারা, আর তার পাশে গৌরী পিসি, আর পেছনটাতে শালাবাবু। শালাবাবু চিৎকার করে বললে, একটু পা চালিয়ে রজব, একটু পা চালিয়ে, ট্রেনের টাইম হয়ে গেছে। দুর্গা দুর্গা। সদর রাস্তা ছেড়ে গাড়ি দুটো বারোয়ারি তলায় পড়ল। বিরাট বিরাট বট আর অশ্বত্থ গাছের ছায়া ঘেরা বারোয়ারি তলা। বারোয়ারি তলার দোকানগুলোর মাচার উপর তখন বিকেলে তাসের আড্ডা চলছে। হঠাৎ গাড়ির ভেতরে সদানন্দের বউকে দেখে সবাই অবাক হয়ে গেল। পেছনের গাড়িতে শালাবাবুকে দেখে একটু সাহস পেয়ে চেঁচিয়ে উঠল, এ কি শালাবাবু, কোথায়? নতুন বউকে নিয়ে কোথায় যাচ্ছেন? শালাবাবু তখন আর অত সময় নেই বাজে কথা বলবার। তিনি বললেন, এখন ট্রেন ধরতে হবে ভাই, কথা বলবার সময় নেই। বলেই সামনের গাড়ির গাড়োয়ানকে আবার তাগাদা দিলে, একটু পা চালিয়ে চলো রজব, ট্রেনের টাইম হয়ে গেছে, পা চালিয়ে চলো। এদিকে বাড়ির ভেতরে সদানন্দকে দেখে মা অবাক হয়ে গেছে। বললে, এ কি রে, তুই কোথায় ছিলি সারাদিন? বাড়িতে এত ঝঞ্ঝাট চললো আর তোরই দেখা নেই। প্রকাশ মামা থাকলে এতক্ষণে হই হই লাগিয়ে দিত, কিন্তু প্রকাশ মামাও নেই, গৌরী পিসিও নেই। যারা দুজন বাড়ি জমিয়ে রাখে তারা কেউই নেই। বাড়িতে আস্তে আস্তে ঢুকে লোকজন না দেখে কেমন যেন অবাক হয়ে গিয়েছিল সদানন্দ। কদিন আগেও এখানে ভিড় ছিল। পুকুরের পাড়ের দিকে ভিয়েন বসেছিল। বারোয়ারি তলায় তাসের আড্ডায় সবাই এখানে এসে নেমন্তন্ন খেয়ে গিয়েছিল। বউ দেখেও খুব তারিফ করেছে তারা। সকালবেলা বারোয়ারি তলায় যেতে সবাই ধরেছে। কিরে,
এত সকালে? সদানন্দ বললে, বাড়িতে আর ভালো লাগলো না ভাই, বড্ড ভিড়। গোপাল ষাট বললে, কাল তোদের বাড়িতে খুব খেয়েছি রে, একেবারে পেট ফেটে যাবার দাখিল। কেদার বললে, তা কিরকম বউ হলো বলো সদা, পছন্দ হয়েছে তো? পছন্দের কথা শুনে আশেপাশে যারা শুনছিল সবাই কেদারের কথা শুনে হেসে উঠল। ওমন যার বউ হয়েছে তার আবার পছন্দের কথা ওঠে নাকি? নতুন বরকে দেখে ক্রমে ক্রমে ভিড় আরও জমে উঠল মাচার ওপর। এতকাল ধরে এই সদানন্দকে তারা দেখে আসছে, অথচ সকলের কাছে আজ রাতারাতি যেন নতুন মানুষ হয়ে উঠেছে সে। এই মানুষটাই তাদের সঙ্গে এতদিন আড্ডা দিয়েছে, কথা বলেছে, তাস খেলেছে, যাত্রা করেছে, উঠেছে, বসেছে। তবুও যেন সে আজ এক রাত্রের মধ্যেই সম্পূর্ণ এক অচেনা মানুষ হয়ে উঠল সকলের কাছে। সকলেরই জানতে ইচ্ছে করছে, গোপনে শুনে নেয় তার ফুলশয্যার রাতটা কেমন কাটল। ওর ফুলশয্যা কি ঠিক আমার মতো? সকলেরই নিজের নিজের ফুলশয্যা রাতের কথা মনে পড়তে লাগলো। নিজের সঙ্গে সদানন্দের ফুলশয্যার ঘটনাটা একবার মিলিয়েও নিতে চাইলে সবাই। অত সুন্দরী বউয়ের বরের প্রথমে কি কথা বললে সেটাও তো তাদের জানতে হবে। কিন্তু সদানন্দ শুধুই হাসতে লাগলো। ভৈরব বললে, কি রে হাসছিস যে? সদানন্দ বললে, তোদের কথা শুনে ভাই। কেন, আমরা গরিব বলে কি মানুষ নই, নাকি আমাদের কালো বউ বলে সে আর বউ নয়? একজন বলে উঠল, ওরে না, যা ভাবছিস তা নয়, অন্ধকারে কালো বউ যা, ফর্সা বউ তাই, সবই সমান। এই তুই থাম তো, এই বলে ধমকে উঠল কেদার। বললে, তুই যা জানিস না তা নিয়ে কথা বলতে আসিস না। তুই বিয়ে করিসনি, তুই কি বুঝিস বিয়ের মর্ম? কথাটা মর্মে মর্মে সত্যি। সবাই স্বীকার করলে যে বিয়ে না করলে বিয়ের মর্ম বোঝা যায় না। সবাই বললে, তুই এখান থেকে যা দেখিনি, যা যা চলে যা। এতগুলো বিবাহিত লোকের মধ্যে থেকে অবিবাহিতকে সঙ্গে সঙ্গেই বাতিল করে দেয়া হলো। এইবার সবাই গোল হয়ে বসলো সদানন্দকে ঘিরে। বললে, এইবার বল ভাই, কি হলো তোর? সদানন্দ বললে, কিছুই হয়নি। কিন্তু হয়নি মানে কি? আমাদের বোকা পেয়েছিস তুই? সদানন্দ বললে, ওসব কথা থাক ভাই, অন্য কথা বল। কিন্তু অন্য কথা বলতে তখন না আর কার ভালো লাগে। এরপরে যখন প্রসঙ্গটা পুরনো হয়ে যাবে তখন তো কেউ আর এসব কথা তুলবেও না সদানন্দের কাছে। তখন সদানন্দ এসব লোকেদের মতোই সাধারণ হয়ে যাবে। হঠাৎ গরুর গাড়ি দুটো দেখে কেদার বলে উঠল, ওরে, তোর বউ বাপের বাড়ি যাচ্ছে রে, ওই দেখ। গাড়ি দুটো সামনে পেছনে চলেছে রেলবাজারের দিকে। কেদার চিৎকার করে উঠল, এ কি শালাবাবু, কোথায়? নতুন বউকে নিয়ে কোথায় যাচ্ছেন? শালাবাবু সেদিকে নাচেই বলে উঠল, এখন ট্রেন ধরতে হবে ভাই, কথা বলবার একদম সময় নেই। গাড়ি দুটো জোর কদমে ছুটে চলতে লাগলো। সকলেই সদানন্দের দিকে চাইলে, জিজ্ঞেস করলে, কি রে, তোর বউ সাত তাড়াতাড়ি বাপের বাড়ি যাচ্ছে কেন রে? এই তো সবে কাল বউ ভাত হলো, এরই মধ্যে চলে গেল। ভৈরব বললে, তাহলে আজ রাতটা তোর বালি সাঁকড়েই কাটবে সদা, তোর বরাতটাই খারাপ। সদানন্দ বললে, আমি এখন উঠি ভাই। এই বলে সেইখানে আর দাঁড়ালে না। মনে হলো এবার যেন আর কোনো বাধা নেই তার সামনে, সে যেন এবার স্বাধীন হয়ে গেল। সবাই বলে উঠল, কি রে, ওদিকে কোথায় যাচ্ছিস? সেই সকাল থেকে আড্ডা দিয়েছে সে বারোয়ারি তলায়। তারপর আড্ডা দিতে দিতে সময়ের জ্ঞান ছিল না। একেবারে সোজা পশ্চিম দিকে রাস্তাটা ধরলে, আর যেতে যেতে বললে, একটা কাজ আছে ভাই পশ্চিম পাড়ায়। আসলে পশ্চিম পাড়াও নয়, দক্ষিণ পাড়াও নয়,
তার মনে হলো সে যেন সমস্ত পৃথিবীটাই পরিক্রমা করে আসতে পারে এখন। তবুও তার ক্লান্তি আসবে না, তবুও তার শ্রান্তি আসবে না। কেদার বললে, নতুন বিয়ে করে সদার মুন্ডুটাই ঘুরে গেছে, ওরকম সকলেরই হয়। বাড়িতে আসতেই মা বললে, শুনেছিস তোর শাশুড়ি মারা গেছে? কেষ্টনগর থেকে লোক এসেছিল, তাই বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলুম। সদানন্দ হাঁ না কিছুই বললে না, যেমন খেতে হয় তেমনি খেয়ে নিলে। মা আঁচল থেকে চাবির গোছাটা থেকে একটা চাবি খুলে দিয়ে বললে, তোর ঘরের চাবি দিয়ে রেখেছি, বৌমার জিনিসপত্র সব রয়েছে তো, তাই এই নে চাবি। চাবি নিয়ে সদানন্দ ঘরের দরজাটা খুললে। খুলতেই একটা কেমন মিষ্টি গন্ধ নাকে ভেসে এলো। ঘরের সমস্ত জানালা বন্ধ, পেছনের দিকের দরজাটাতেও আজ তালা চাবি পড়ে গেছে। কোথাও কোনো দিক দিয়ে আর পালাবার পথ নেই। ঘরের কোণের দিকের আলনায় একটা কোঁচানো শাড়ি, আর তার পাশে একটা ব্লাউজ। হঠাৎই মা এসে ঘরে ঢুকল। কিরে, আজকে ঘরে শুবি তো ঠিক? না সুস্থ বল, বৌমার বাক্স প্যাটারা সব রয়েছে, সেগুলো তাহলে আমার ঘরে সরিয়ে রাখবো। সদানন্দ তবুও কোনো কথাই বললে না। মার মনে হলো হয়তো ছেলের মতিগতি ফিরেছে। বললে, আচ্ছা তাহলে আমি চলি, তুই আলোটা নিভিয়ে শুয়ে পড়। সদানন্দ গায়ে জামাটা খুলে রাখলে। তারপর আলোটা নেভাবার আগে ছাদের কড়ি কাঠের দিকে একবার চেয়ে দেখলে। কই, সেই কপিল পায়রা পোড়ার ঝুলন্ত শরীরটা তো আর দেখা যাচ্ছে না। কোথায় গেল সেটা? নিজের গেঞ্জিটার দিকে চেয়ে দেখলে। সেই কালীগঞ্জের বউয়ের রক্তের দাগটাও তো কোথায় যেন মিলিয়ে গেছে। কেন হলো এরকম? এমনটা তো হবার কথা নয়। তবে কি সব দাগ মুছে গেল এক রাত্রেই? একটা ফুলশয্যার রাত্রের প্রলেপের এত ক্ষমতা? সদানন্দের মনে হলো তখনও যেন সেই গন্ধটা নাকের কাছে ঘুরঘুর করছে। ঘন্টা আগেও একটা মানুষ এই ঘরে ছিল। তার শরীরের আর তার যৌবনের সান্নিধ্যের স্পর্শ যেন এই ঘরের সর্বাঙ্গে লেগে রয়েছে তখনও। একটা ছাড়া শাড়ির কোঁচানো কুটিলতার মধ্যে যেন তার মনটাকে সে এইখানে লুকিয়ে রেখেছে। সে লুকিয়ে লুকিয়ে চেয়ে দেখছে, দেখছে শাড়িটা আর ব্লাউজটা সকলের দৃষ্টির অগোচরে একবার স্পর্শ করে কিনা। তার স্পষ্ট ধারণার সদানন্দ ওগুলো স্পর্শ করবেই। ওগুলো ছোঁয়াচ বাঁচিয়ে সদানন্দ বাঁচতেই পারবে না। তার পূর্বপুরুষ এক মোহিনী জাল বিছিয়েছে তাকে অভিভূত করবার জন্য। সে তাতে ধরা পড়বেই, সে তাতে ধরা পড়ে ধ্বংস হবেই। বোধহয় সত্যি ঘুমিয়ে পড়েছিল। হঠাৎই তার দরজায় ঠকঠক করে টোকা পড়ল। বাইরে মা ডাকছে, ও খোকা, খোকা, ওরে ও খোকা, দরজাটা খোল, বৌমা এসেছে। সদানন্দ কি করবে বুঝতে পারলে না। কেষ্টনগরে যার যাবার কথা, কেষ্টনগরেই যার দুদিন করে থাকার কথা, সে হঠাৎ আবার ফিরে এলো কেন? ওরে ও খোকা, দরজাটা খোল, বৌমা এসেছে। কেষ্টনগরের ট্রেন ফেল করে আবার এখানে ফিরে এসেছে, দরজা খোল। আর সঙ্গে সঙ্গে প্রকাশ মামারও গলা শোনা গেল। আশ্চর্য, ঠিক আজকেই কিনা তাদেরকে ট্রেন ফেল করতে হলো। সদানন্দ দরজাটা খুলে দিলে। বাইরে অল্প অল্প আলো। সেই আধো অন্ধকারের মধ্যে মূর্তিটা চুপ করে দাঁড়িয়েছিল। সদানন্দ দরজা খুলতেই নয়নতারা আস্তে আস্তে ঘরের ভেতরে এগিয়ে গেল। সদানন্দ বউয়ের মুখের দিকে চেয়ে দেখলে চোখ দুটো ভিজে উঠেছে। পেছন থেকে তখন প্রকাশ মামার গলা শোনা গেল, আরে আমরা স্টেশনে গেছি আর ট্রেনটাও ঠিক সেই সময় ছেড়ে দিলে। গৌরী পিসিও ফিরে এসেছে। সেও বলে উঠল, কপালে দুর্ভোগ বৌদি, গায়ে গতরে একেবারে ব্যথা হয়ে গেল, অথচ কোনো লাভ হলো না। মা বললে, বৌমার খুব কষ্ট হলো মাঝখান থেকে?
সদানন্দ তখনও পাথরের মতো সেইখানে দাঁড়িয়েছিল। কি যে সে করবে কিছুই বুঝতে পারছিল না। ঘর থেকে বেরিয়ে যাবে নাকি ঘরেই থাকবে, নাকি ঘর থেকে বেরিয়ে গেলে হয়তো প্রকাশ মামা আবার তাকে দেখতে পাবে। হঠাৎ কি যে হলো, নয়নতারার দিকে একটু এগিয়ে গেল সদানন্দ। একটা কিছু কথা বলা উচিত তার। কাল সে ঘর থেকে কিছু না বলেই বেরিয়ে গিয়েছিল, কিন্তু কেন যে সে বেরিয়ে গিয়েছিল তা নয়নতারাকে বলা হয়নি। আর কাউকে না বললেও কিচ্ছু আসে যায় না, কিন্তু তার নিজের বিয়ে করা বউকে অন্তত কিছু কৈফিয়ত তো দেওয়া উচিত। সদানন্দ নয়নতারার কাছে গিয়ে বললে, দেখো। কিন্তু কিছু বলার আগেই নয়নতারা ফোঁস করে উঠেছে, বলে উঠল, আমাকে ছুবে না। আর কথাটা বলার সঙ্গে সঙ্গেই ঘুমটা ভেঙে গেছে। সদানন্দ মাথাটা বালিশ থেকে তুলে চারিদিকটা চেয়ে দেখলে, কই, কেউ তো কোথাও নেই। ঘর অন্ধকার। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠল সে। তারপর আলোটা জ্বাললে। দরজাটা যেমন খিল দেওয়া ছিল তেমনিই রয়েছে, কেউ কোথাও নেই। ঘরের ভেতর সে একলাই শুয়েছিল এতক্ষণ। ঘরে কেউ ঢোকেনি। আলনার ওপর কোচানো শাড়ি আর পাট করা ব্লাউজ তখনও একইভাবে একই জায়গায় রয়েছে, কেউ তা স্পর্শ করেনি। আশ্চর্য স্বপ্ন তো। কিন্তু স্বপ্নই যদি দেখতে হয়, এমন স্বপ্ন কেন দেখল সে? কেন দেখল এমন স্বপ্ন? আলোটা নিভিয়ে আবার সে বিছানায় গিয়ে শুলে। আবার সব কিছু অন্ধকার। আবার ঘুমোবার চেষ্টা করলে। মনে হলো আর কোনো ভয় নেই। ট্রেন তারা ফেল করেনি। মিছিমিছি সে ভয় পেয়ে গিয়েছিল। এতক্ষণে তারা তিনজনেই হয়তো কেষ্টনগরে পৌঁছে গিয়েছে। এতক্ষণে হয়তো খুবই কান্নাকাটি করছে তার স্ত্রী। বিয়ের একদিন পরেই মা মারা গেল। এমনটা তো সাধারণত হয় না। কিন্তু অত ভাবতে গেলে সদানন্দের চলবে না। সে কারোর স্বার্থ, কারোর ভালো মন্দ দেখবে না। তার স্বার্থ, তার ভালো মন্দের কথা কি কেউ কোনোদিন ভেবেছে? সবাই শুধু তাকেই কেন্দ্র করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছে। তার দাদু চেয়েছে এই বংশ, এই বংশের প্রতিপত্তি, এই বংশের প্রতিষ্ঠা অক্ষয়। আর তার বাবা চেয়েছে সদানন্দ যেন বংশের ধারাকে জিইয়ে রেখে দেয়। কেউ আর কিছুই চায় না তার কাছ থেকে। সদানন্দের সুখ স্বাচ্ছন্দ্য কারোর কাম্য নয়। কালীগঞ্জের বউ সেদিন সদানন্দকে সে কথাটাই বলেছিল, তুমি কেন আমার কথা ভাবছো বাবা? তোমার বিয়ে হবে, তোমার সংসার হবে, তোমার ছেলে পুলে হবে। তোমার সামনে এখন মস্ত লম্বা ভবিষ্যৎ পড়ে আছে। আমার তো গঙ্গা মুখোপা, আমি যেতে পারলেই বাঁচি। আমার কথা তুমি আর ভেবো না বাবা। বালিশের ওপর মুখটা গুঁজে বারবার কথাগুলো না ভাববারই চেষ্টা করতে লাগলো সদানন্দ। সত্যি, সে কেন কালীগঞ্জের বউয়ের কথা ভাববে? কেন সে ভাববে কপিল পায়রা পড়ার কথা? কেন সে মানিক ঘোষ, ফটিক প্রামাণিকদের কথা ভাবে? কই, পৃথিবীতে তো আর কেউ তার মতো এত বাজে কথা ভাবে না। না, সদানন্দ এবার আর কিছুই ভাববে না। এবার কারোর কথা সে ভাববে না। শুধুই নিজের কথা ভাববে, নিজের স্বার্থের কথা ভাববে, নিজের সুখের কথা ভাববে। কোথাকার কি কপিল পায়রা পোড়া, কোথাকার কি কালীগঞ্জের বউ, তারা তো আর নেইও এই পৃথিবীতে। তাদের কথা ভেবেও তো সে তাদের কোনো উপকার করতে পারবে না। তারা মারা গেছে। তাদের দলে কেউ নেই। তাদের পুলিশ নেই, দারোগা নেই, আইন নেই, গভর্নমেন্ট নেই, সমাজও তাদের বিরুদ্ধে। কেন ভাববে তাদের কথা সে? কেন তাদের কথা ভেবে সে মন খারাপ করবে? তার চেয়ে বরং সে নিজের কথাই ভাববে। নিজের স্বার্থ, নিজের সুখ, নিজের স্ত্রী, নিজের সম্পত্তির কথা ভাববে। এই পারিবারিক লাখ লাখ টাকা, জমিদারি
এইসব কি করে আরও বাড়ানো যায়, কি করে পরের জমি কোন কৌশলে দখল করে নিজের সম্পত্তির পরিমাণ দ্বিগুণ করা যায়, এবার কেবল সে কথাই সে ভাববে। এইবার নয়নতারা যদি আসে তাহলে সে এই ঘরেই রাত্রে শোবে, এই ঘরের বিছানাতেই সে তার স্ত্রীর সঙ্গে শোবে। তারপর আস্তে আস্তে কখন যে সে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানতে পারল না। বহুদিন আগের একটা দিনের ঘটনা। নবাবগঞ্জে তখন বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে। গ্রামের লোক শীত পড়লেই ভোরবেলা উঠোনে বেরিয়ে পড়ে। খোলামেলা চারিদিক। তখন ক্ষেতের কোনো কাজ থাকে না কারোর। তখন ধান কাটা হয়ে গেছে, পাটও উঠে গেছে। ক্ষেতে তখন শুধুই সর্ষে। সর্ষে ক্ষেত তখন শুকিয়ে কালো হয়ে যাচ্ছে। চৌধুরী বাড়ির বাইরে চণ্ডীমণ্ডপের পশ্চিমে উঠোনময় সর্ষে ছড়ানো, চারিদিকে বাকারির বেড়া দেওয়া, যাতে গরু ছাগল এসে খেয়ে না যায়। সেই সর্ষে কেটে বেছে মাড়াইতে তুলতে হয়। তারপর খেপে খেপে যাবে রেলবাজারের প্রাণকৃষ্ণ সামশয়ের আড়তে। সেখান থেকে নগদ টাকা আসবে নরনারায়ণ চৌধুরীর সিন্ধুকে, আর সেই টাকা দিয়ে আবার জমি কেনা হবে। সেই জমিতে আবার ফসল ফলবে। এই জমি কেনা আর ফসল ফলানো আর ফসল বেচার টাকায় নরনারায়ণ চৌধুরী মশাই পঙ্গু পা দুটো নিয়ে নিজের ঘরে শুয়ে শুয়ে অখণ্ড সাম্রাজ্যের স্বপ্ন দেখবে। আর সেই স্বপ্নের নেশাতেই বছরের পর বছর পরাময়ও নিঃশেষ করে দেবে। ছোটবেলায় সদানন্দ ওই ধান মাড়া, পাট কাচা, সর্ষে ভাঙা এই সমস্ত কিছু দেখত। বিধু কয়াল সেইগুলো আবার দাঁড়িপাল্লায় ওজন করত। চৌধুরী মশাই অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। সদানন্দ জিজ্ঞেস করত, হ্যাঁ গো বিধু কাকা, এত সর্ষে কে খাবে গো? বিধু কয়াল বলতো, কে আবার খাবে? লোকে খাবে। সদানন্দ বলতো, তা এত সর্ষে লোকে খেতে পারবে? বিধু কয়াল হাসত, বলতো, পৃথিবীতে কি আর লোক কম খোকা বাবু? লোকে শেষ নেই গো। পৃথিবীতে রোজ কত লোক জন্মাচ্ছে তা জানো? কত লোক? কোটি কোটি লোক জন্মাচ্ছে, আবার কোটি কোটি লোক মারাও যাচ্ছে। যত লোক জন্মাচ্ছে সবাই এই চাল ডাল সর্ষে সব খাবে। সদানন্দ জিজ্ঞেস করত, এত লোক কি করে জন্মায়? বিধু কয়াল বলতো, ও সেসব তুমি বুঝবে না এখন, বড় হলে তুমি সব বুঝতে পারবে। সদানন্দ বলতো, তুমি বলোই না, আমি তো বড় হয়ে গেছি, আমি ঠিক বুঝতে পারবো। বিধু কয়াল তবুও বলতো না, কিংবা হয়তো ওসব কথা নিয়ে আলোচনা করতে চাইতো না ছোট ছেলেটার সঙ্গে। আর অত কথা বলবারও সময় হতো না তার। তার অনেক কাজ ছিল। যখন দাড়িপাল্লায় কাজ থাকতো না তখন তাকে অন্য কাজ দেয়া হতো। চৌধুরী বাড়িতে আর কাজ কি কম মশায়? গোয়ালে গরু দেখবার জন্য রাখাল ছিল, খেতে খামারে কাজ করবার জন্য কৃষাণ ছিল, মাল ওজন করবার জন্য কয়াল ছিল, কাছারির কাজ করবার জন্য গোমস্তা ছিল, তার উপর ছিল সংসারের কাজকর্ম দেখাশোনার লোক। লোকে লোকে ভর্তি ছিল সেই বাড়ি। ভোরবেলা থেকেই চৌধুরী বাড়িতে কাজ শুরু হয়ে যেত। সেই কাজ শেষ হতো সন্ধ্যের পর। সন্ধ্যের পরেই যেন একটু ঠান্ডা হতো নবাবগঞ্জ। তা সেই বিধু কয়ালি একদিন হঠাৎ মারা গেল। সে এক ভীষণ কাণ্ড বটে। একদিন হঠাৎই হৈ হৈ পড়ে গেল চৌধুরী বাড়িতে। কি হয়েছে না, বিধু কয়ালকে সাপে কামড়েছে। সবাই ছুটল বিধু কয়ালের বাড়িতে। বিধু কয়ালের বাড়িতে কখনো আগে যায়নি সদানন্দ। গিয়ে দেখলে মাটির দাওয়ার ওপর বিধু কয়াল চিত হয়ে শুয়ে আছে, আর একজন বুড়ো ওঝা মন্তর পড়ছে, ঝাড়ফুঁক করছে। মনে আছে সদানন্দ এক দৃষ্টে সেই বিধু কাকার দিকেই চেয়েছিল। সে কি বিভৎস মৃত্যু! কপিল পায়রাপোড়ার মৃত্যু একরকম, সেও বিভৎস, কিন্তু সে যেন অন্য রকমের। বিধু কাকার অপমৃত্যুর জন্য সে যে কাকে দায়ী করবে তা সেদিন সে ঠিক করতে পারেনি।
সকলকে জিজ্ঞেস করেছিল, বাবাকে জিজ্ঞেস করেছিল, মাকে জিজ্ঞেস করেছিল, গৌরী পিসিকেও জিজ্ঞেস করেছিল, এমনকি প্রকাশ মামাকেও জিজ্ঞেস করেছে। প্রকাশ মামা তো ভাগ্নের কথা শুনেই অবাক। বলেছে, আরে সাপে কামড়ালে মানুষ মরবে না? আবার তেমনি বাগে পেলে যে মানুষও সাপকে মেরে ফেলে। আসলে যে যাকে বাগে পায় তাকেই মারে, বুঝলি না? সদানন্দ তবুও কিছুই বুঝতে পারেনি। বলেছে, তার মানে? তার মানে সবাই সবার শত্রু, সবাই সবাইকে বাগে পাবার চেষ্টা করছে। এই যেমন দেখ না, তোর দাদু কপিল পায়রাপোড়াকে বাগে পেয়েছিল, তাই সে মরল। আবার কপিল পায়রাপোড়া যদি তোর দাদুকে বাগে পেত, তাহলে হয়তো তোর দাদুকেও আগে মরতে হতো। এটাই তো নিয়ম রে, এই নিয়মেই দুনিয়াটা চলছে। তা কথাটা অনেক দিন ধরেই সদানন্দকে খুব ভাবিয়েছিল। সদানন্দ মাঝে মাঝেই বিধু কয়ালের কথা ভাবত। তারপর সেই বিধু কয়ালের জায়গায় একদিন তার ছেলে শশী কয়াল কাজে এলো। তখন থেকে শশী কয়ালই তাদের বাড়িতে কাজ করত। শশী কয়ালও ঠিক তার বাবার মতোই ধান মাপত, পাট মাপত, সর্ষে মাপত। আর সদানন্দ তাকিয়ে তাকিয়ে দেখত আর ভাবত, দাদু হয়তো কবে তাকেও বাগে পাবে। একদিন শশীকেও সদানন্দ জিজ্ঞেস করেছিল, আচ্ছা শশী, তুমি কাকে বাগে পাবার চেষ্টা করছো বলো তো? শশী কয়াল তো অবাক, বললে, তার মানে? সদানন্দ বললে, তার মানে জানো না? না। তুমি নিশ্চয়ই জানো মানে, আমার কাছেই শুধু বলছো না। তুমি নিশ্চয়ই কাউকে খুন করবার চেষ্টা করেছ। সবাই সেই চেষ্টাই করে, এটাই নিয়ম। এই নিয়মেই দুনিয়াটা চলছে। শশী তার হাতের কাজ থামিয়ে অবাক হয়ে চেয়ে রইল সদানন্দের দিকে। খোকাবাবু বলছেটা কি? তা কাজ দিয়ে তখন চৌধুরী মশাই যাচ্ছিলেন। জিজ্ঞেস করলেন, কি শশী, কি কথা হচ্ছে তোমাদের? শশী বললে, আগে দেখুন না, খোকাবাবু কি যেন বলছে, আমি নাকি কাকে খুন করার মতলব করছি। তার মানে? চৌধুরী মশাইও অবাক। সদানন্দের দিকে চেয়ে চৌধুরী মশাই বললেন, কে তোমাকে বললে এইসব কথা? শশী কাকে খুন করবে? সদানন্দ বললে, আমি জানি। জানি মানে? কি জানো তুমি? সদানন্দ বললে, সবাই সবাইকে খুন করার মতলব করছে। চৌধুরী মশাইও তো অবাক, বললেন, এসব বাজে কথা কে শেখালে তোমাকে? সদানন্দ বললে, প্রকাশ মামা। প্রকাশ মামা? হ্যাঁ, প্রকাশ মামাই তো বলেছে। কেন, বিধু কাকাকে সাপে কাটেনি? কপিল পায়রাপোড়াকে দাদু খুন করেনি? এরপর আর কোনো কথাই বলেননি চৌধুরী মশাই। তখনই ছেলেকে নিয়ে চণ্ডীমণ্ডপে চলে গিয়েছিলেন। তারপর অনেক জেরা করতে লাগলেন, কে তাকে এইসব কথা বলেছে, কে শিখিয়েছে তাকে এইসব প্রশ্ন। আর সব কথার উত্তরেই সদানন্দ বলেছে, প্রকাশ মামা। তা প্রকাশ মামাকেও ডাকা হলো। চৌধুরী মশাই তাকেও জেরা করলেন, এইসব কথা তুমি সদানন্দকে শিখিয়েছ? প্রকাশ মামা বললে, আমি আমি কেন শেখাতে যাব জামাইবাবু? আমার কিসের দায় পড়েছে? সদা কি ভেবেছেন সোজা ছেলে? ও আমাকে সব শেখাতে পারে, তা জানেন? রাত্রে গৃহিণীকে গিয়ে চৌধুরী মশাই সব কথাই বললেন। তোমার ভাই কিন্তু খোকাকে খারাপ করে দিচ্ছে, ওর সঙ্গে খোকাকে বেশি মিশতে দিও না। গৃহিণী বললেন, কি যে বলো তুমি, তার কোনো ঠিক নেই। ছেলে মানুষ কি বলতে কি বলেছে, তাই নিয়ে তুমি কেন মাথা ঘামাচ্ছ? তুমি তোমার নিজের কাজকর্ম নিয়েই থাকো গে। ছেলে মানুষদের কথায় অত কান দিতে গেলে চলে? তাই এরপর আর কোনো কথাই হয়নি এই সম্বন্ধে। সদানন্দ নিঃশব্দেই বড় হয়েছে। সে যা দেখবার দেখেছে, যা শিখবার তা শিখেছে।
কি দেখেছে আর কি শিখেছে তা জানবার কারোর সুযোগ হয়নি। চৌধুরীমশাইও ব্যস্ত ছিলেন তার সম্পত্তির রক্ষণাবেক্ষণ নিয়ে, আর প্রীতি জড়িয়ে পড়েছিল সংসারের বেড়াজালে। প্রীতির তখন রোজ নতুন করে গয়না গড়ানো হতো, আর দুদিন পরেই তা কাঞ্চন শ্যাকরাকে দিয়ে ভেঙে আবার অন্য প্যাটার্নের গয়না গড়ানো হতো। তখন ছেলে ছোট, মা বাবা ভেবেছে ছেলে যেমন ছেলে মানুষ আছে তেমনি বরাবর ছেলে মানুষ থাকবে। কিন্তু সেই বরাবরের বেলুন কেনা থেকে শুরু করে কপিল পায়রা পোড়া, মানিক ঘোষ, ফটিক প্রামাণিকের হায়রানির ঘটনাগুলো যে সে এতদিন ধরে মনের ভেতর পুষে রাখবে তার কে কল্পনা করতে পারবে। শশী কয়ালকেই বা কেন সে তার বাবা বিধু কয়ালের কথা জিজ্ঞেস করবে? আর কালীগঞ্জের বউ? তা পরের দিন যথারীতি সকাল হলো। সদানন্দ সকালবেলাতেই খেয়ে দিয়ে কোথায় যেন বেরিয়ে গেল। আগের দিনের লোকজনের আনাগোনাও আর তখন নেই। হট্টগোলও তেমনি বন্ধ হয়ে গেছে। প্রকাশ মামা নেই, গৌরী নেই, আর দুটো লোকের অনুপস্থিতিতে সমস্ত বাড়িটাই যেন তখন খাঁ খাঁ করছে। চৌধুরীমশাই দুপুরবেলা ভেতর বাড়িতে খেতে এসেছিল। খেয়ে উঠেই নিজের শোবার ঘরে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। খানিক পরে প্রীতিও এলো। চৌধুরীমশাই জিজ্ঞেস করলেন, খোকা কোথায়? সে খেয়েছে? প্রীতি বললে, হ্যাঁ, খেয়েই তো বেরিয়ে গেল। কোথায় গেল? প্রীতি বললে, তা আমি কেমন করে বলবো? সে কি কখনো আমাকে বলে যায়? কালকে রাত্রিরে তো নিজের ঘরেই শুয়েছিল। তা বৌমা এলেও তো ওই ঘরেই শোবে নাকি এবার থেকে? প্রীতি বললে, আমি তো সে কথা জিজ্ঞেস করেছিলুম, তা কিছু জবাবই দিলে না। কিন্তু শেষ পর্যন্ত একটা কেলেঙ্কারি কাণ্ড না বাঁধিয়ে বসে। ও যা ছেলে ও সব পারে। তা কেন শুচ্ছে না তার কারণটা কিছু বলেছে তোমাকে? প্রীতি বললে, ওর কথা আমি কিছুই বুঝতে পারি না। ওকে বললে ও কোথাকারকে কপিল পায়রা পোড়া, মানিক ঘোষ, কোন ফটিক প্রামাণিক, কালীগঞ্জের বউ তাদের কথা তোলে। তা আমি তাই ওইসব কথা জিজ্ঞেসও করি না আর বুঝিও না। চৌধুরীমশাই যেন নিজের মনেই বলে উঠলেন, পাগল পাগল, একটা আস্ত পাগল। কই, দেশে গায়ে তো এত ছেলে আছে, এত ছেলে বিয়ে করেছে, কেউ তো এমন পাগলামি কখনো করেনি। প্রীতি বললে, তা যাদের নামও করছে তারা কারা? তারা কি করেছে ওর? চৌধুরীমশাই বললেন, ভগবানই জানেন। কে যে ওর মাথায় এসব ঢোকালে তাই ভেবে পাচ্ছি না। ও নিশ্চয়ই প্রকাশেরই কাণ্ড। প্রীতি বললে, প্রকাশ? প্রকাশের নামে কেন দোষ চাপাচ্ছ? দোষ করলো তোমার ছেলে আর দায়ী হলো প্রকাশ? তুমি সব ব্যাপারে প্রকাশকে কেন দায়ী করো বলো তো? চৌধুরীমশাই বললেন, তা ছোটবেলা থেকে তো প্রকাশই ওকে নিয়ে ঘুরছে। কোথায় রানাঘাট নিয়ে গেছে, যাত্রা শোনাতে নিয়ে গেছে, কোথায় ঢপের কীর্তন হচ্ছে সেখানে নিয়ে গেছে। আমি তো তখন থেকেই বারণ করেছিলুম যে ওর সঙ্গে মিশতে দিও না তুমি। আমার তো একটা কথাও শুনতে না তখন। এখন যা হবার তাই হয়েছে। প্রীতি বললে, বাহ, এখন যত দোষ সেই আমার ঘাড়েই পড়ল। তোমার ছেলে, তুমি সবসময় নিজের কাছে রেখে দিলেই তো পারতে। চৌধুরীমশাই বললেন, তা আমার কি আর কোনো কাজকর্ম নেই? ছেলে ঘাড়ে করে নিয়ে থাকলেই আমার চলবে? নানান ঝঞ্ঝাটের মধ্যে আমাকে থাকতে হয়। আমি কখন খোকাকে দেখি বলো দেখিনি? তুমি তো বাড়ির মধ্যে থাকো, তুমি দেখবে না তো কে দেখবে? তা প্রীতিরও রাগ হয়ে গেল। বললে, তা তোমারই বুঝি একলার কাজ আছে, আর আমার বুঝি ঝাড়া হাত পা না? আমার কোনো বুঝি কাজ নেই? এই যে এতগুলো লোক বাড়িতে পুষেছ, তাদের তদারকি কে করে শুনি? তার বুঝি কোনো মেহনত নেই? চৌধুরীমশাই দেখলেন কথাগুলো ঝগড়ার দিকে মোড় নিচ্ছে, আর বিশ্রাম নেওয়া হবে না। আর একটু হলে একেবারে কথা কাটাকাটি শুরু হয়ে যাবে। তাই তিনি উঠে চলে গেলেন। বললেন,
একবার যাই, চণ্ডী মণ্ডপের দিকে যাই। প্রকাশ বোধহয় এবার আসবে, তাদের আসবারও টাইম হয়ে গেল বলে বাইরের দিকেই চলে যাচ্ছিলেন। হঠাৎ কি যেন মনে পড়ে গেল, আবার ফিরে এলেন। বললেন, হ্যাঁ, আর একটা কথা, ওই একজন বলছিল নানা রকম দৈব ওষুধ নাকি দেয় একজন সাধু। দৈব ওষুধ? হ্যাঁ, সবাই নাকি ফল পেয়েছে। হাঙ্গামার কিছুই নেই, শুধু হাতে পড়লেই কাজ হয়ে যায়। প্রীতি বললে, মাদুলি? চৌধুরীমশাই বললেন, মাদুলিও দেয়, খাবারও ওষুধ দেয়। ব্যাপারটা আমি ঠিক পুরোপুরি জানি না, আমি তাকে ডেকে পাঠিয়েছি। প্রীতি বললে, তোমার যা ছেলে, ও কি মাদুলি টাদুলি পড়বে? তা ছেলে না পড়ে বৌমা পড়বে। বশীকরণ টশীকরণ কত রকমের জিনিস তো থাকে ওদের। কাল রাত্রিরে শুয়ে শুয়ে আমি তাই ভাবছিলুম। প্রীতি বললে, ছেলে পড়বে না, তা বৌমা পড়লে যদি কাজ হয় তা না হয় চেষ্টা করে একবার দেখতে পারি। কিন্তু খাবার ওষুধ আমি খাওয়াতে পারবো না। শেষকালে কি হতে গিয়ে কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই, তখন উল্টে উৎপত্তি হয়ে যাবে হয়তো। আচ্ছা দেখি, সেই লোকটার এক্ষুনি আসবার কথা আছে। এই বলেই চৌধুরী মশাই চণ্ডী মণ্ডপের দিকে এগোতে লাগলেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।